যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম ভাই, আমি রাজ বলছি। ঢাকার আজিমপুরে থাকি। বর্তমানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে পড়ি। এটা আমার ভৌতিকতা পাঠানো প্রথম কোনো ঘটনা। এর আগে আমি ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা পাঠিয়েছি। আগে বলে রাখি, এটা কোনো গল্প নয়, এটা একটা ঘটনা। মূল ঘটনায় যাওয়া যাক। 2010 সাল, শীতকাল, রাত তখন প্রায় 2টো। চারপাশের নীরবতা, ছাত্রাবাসের করিডর একেবারেই যেন নিস্তব্ধ। শিক্ষার্থী বাপ্পি বিছানায় বসেছিল। তার মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছে। বাপ্পির বন্ধু সালমান পাশের বিছানায় বসেছিল। ওর দিকে তাকিয়ে বলল, তোকে কেমন যেন লাগছে, তুই ঠিক আছিস তো? বাপ্পি একটু চুপ করে থেকে বলল, আমি ঠিক আছি। তারই পাশে বসেছিল মিয়াজ, রিজভি এবং সাফিন। তারা নিজেদের মধ্যেই গল্প করছিল, কিন্তু বাপ্পি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছিল না। সন্ধ্যার পর থেকে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তার মনে হচ্ছিল চারপাশে কিছু একটা যেন বদলে গেছে, কিন্তু সে বুঝতে পারছিল না সেটা কি আসলে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই হঠাৎ বড় হলো কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে চোখ খুলল, কিন্তু সেখানে কেউ নেই। কলেজের আরেক শিক্ষার্থী জায়েদ চুপচাপ একা বসেছিল। বাপ্পি তার বন্ধু, একসময় খুব কাছের ছিল, কিন্তু সময়ের সাথে সাথে কোথায় যেন একটা ফাঁক তৈরি হয়ে গেছে। এমন কিছু ঘটনা ঘটেছে যা তার ভেতরে ক্ষোভ তৈরি করেছে। যাদের মনে একটা চিন্তা করছিল কি কারণে সে বাপ্পিকে সহ্য করতে পারছিল না। সে ঠিক করলো এবার বাপ্পির জীবনটা নষ্ট করে দেবে। এটা ভেবে জায়েদ ছাত্রাবাস থেকে বের হয়ে গেল। তারপর সে কলেজের ছাত্রাবাস থেকে বেশ কিছুটা দূরে তান্ত্রিকের কাছে গেল। পুরনো ভাঙা বাড়িতে তান্ত্রিক নিধি দাস বসবাস করে এবং সেখানেই বসেছিল। তান্ত্রিকের সামনে ছড়িয়ে রাখা একটা পুরনো দলিল। নিধি দাস তান্ত্রিকের গলায় বিভিন্ন রকম তসবির মতো কিছু একটা দেখতে পেল। তান্ত্রিকের চোখ ধীরে ধীরে ওঠা সেই ধোয়ার মতো স্থির হয়ে গেল। জায়েদ যা চায় তা সে তান্ত্রিককে জানায়। এরপর তান্ত্রিক বলে উঠল, তুই জানো তো, একবার শুরু করলে কিন্তু ফেরার পথ থাকবে না। জায়েদ তাকিয়ে রইল, কিছু সময় চুপ করে থাকলো। তারপর বলল, আমি চাই। সে বাপ্পির কিছু না বুঝতে পেরে তার জীবনটা বলতে চায়। নিধি দাস দলিল করলেন আর বললেন, এটা আস্তে আস্তে শুরু হবে। প্রথমে কিছুই বুঝবে না, তারপর ধীরে ধীরে বলতে যেতে শুরু করবে। ছাত্রাবাসে বাপ্পি একদিন মাঝরাতে বিছানায় শুয়ে আছে, কিন্তু এবার কিছু একটা সত্যি বদলে গেছে। তার ঘুম আসছে এখনো। হঠাৎ বাপ্পি লক্ষ্য করলো ডিম লাইটের আলোতে বোঝা গেল জানালার পাশে রাখা বইয়ের ছায়া যেন একটু নড়লো, কিন্তু বাতাস নেই। বাপ্পি অনুভব করলো কেউ তার খাটের পাশে আছে। সে তড়িঘড়ি করে বসলো, কিন্তু সেখানে কেউ ছিল না। অন্যদিকে শিক্ষার্থী জায়েদের মনে শান্তির ভাবে রীতিমতো বাপ্পি বুঝতে পারে সে আর আগের মতো নেই। কিন্তু এই জাদু যে শুধু বাপ্পির জীবন নয়, জায়েদের জীবনও বদলে দিতে চলেছে। বাপ্পি সকালবেলা উঠে বুঝতে পারলো তার শরীরটা কেমন যেন ঝিমঝিম করছিল। কাল রাতের বেলা সে অস্বাভাবিক অনুভূতি কেন পুরোপুরি যেন কাটেনি। বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো। একটু সময় তাকিয়ে থাকলো। বাপ্পি নিজেকে নিজে রীতিমতো আয়নার সামনে দাঁড়িয়ে বলল, সব ঠিক আছে তো? আবার নিজে বলল, হ্যাঁ সব ঠিক আছে। কিন্তু কেন যেন মনে হলো তার মুখটা কেমন যেন অন্যরকম। সে চোখের পলক ফেললো। এবার আয়নার ভেতরে চোখের পলক অল্প একটু দেরিতে পড়লো। সে কিছুই বুঝতে পারল না। শিক্ষার্থীরা কলেজে মাঠে রীতিমতো দাঁড়িয়ে গল্প করছিল। বাপ্পি ধীর পায়ে হাঁটছিল, অন্যদের কথায় মন দিতে পারছিল না। তখনই তার বন্ধু সালমান পাশে এসে বলল, তোর চেহারা কেমন যেন দেখাচ্ছে, ঠিক আছিস তো? বাপ্পি কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তার বুক রীতিমতো শুকিয়ে গেল। সে বলল, আমি ঠিক আছি। কিন্তু তার মনে একটা ভয় যেন ঢুকে গেছে, কারণ নিজেরও কেমন যেন লাগছে। সালমান ওভাবে জিজ্ঞেস করলো, ঘটনাটা কি? ক্লাসের সময় বাংলা শিক্ষক লিটন স্যার বাপ্পিকে লক্ষ্য করলেন। লিটন স্যার বললেন, বাপ্পি তোদের চুপচাপ কেন? বাপ্পি তাকিয়ে রইল। লিটন স্যার তার দিকে আরো ভালো করে দেখলেন। তার মনে হলো বাপ্পির চোখের নিচে একটা কালো দাগ রয়েছে। সন্ধ্যার দিকে বাপ্পি ছাত্রাবাসে ফিরল। তখনই দরজার পাশে একটা শব্দ হলো। সে তাকালো, কিন্তু কেউ ছিল না। তার পাশে থাকা শিক্ষার্থী রিজভি বলল, তুই কিসের সাথে তাকিয়ে আছিস সে বলতো? হ্যাঁ, কিসের দিকে তাকিয়ে আছিস? বাপ্পি ধীরে ধীরে মাথা নাড়ল আর বলল, কিছু না। কিন্তু সে নিশ্চিত সেখানে কেউ ছিল। শিক্ষার্থী জায়েদ পুরো সময় বাপ্পির দিকে লক্ষ্য রাখছিল। তার মনে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তান্ত্রিক নিধি দাস তাকে বলল, এই জাদু শুধু শত্রুর জন্য নয়,
যার মাধ্যমে জাদু করা হয় তারও জীবনেও বদলে যায়। কিন্তু তখন জায়েদ বিশ্বাস করেনি কথাগুলো। এখন তার নিজের শরীরও কিছুটা বদলে যাচ্ছে কিনা সে নিশ্চিত নয়। রাত হলে বাপ্পি এবার আয়নার সামনে আবারও দাঁড়ালো। এবার তার প্রতিচ্ছবি সে আয়নার ভিতর থেকে হঠাৎ দেখলো পেছনে একটা অদ্ভুত ছায়া কেমন যেন দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরের মধ্যে কোনো আলো কিছুই যেন ছিল না। তার মনে হলো সে একটা ভুলের মধ্যে ঢুকে পড়েছে। সে মনে মনে বলল, এসব কিছু নয়, মনের ভুল। শীতের রাত, তাই সকলে নিজে নিজের পড়া রেডি করে রাতের খাবার শেষে তাড়াতাড়ি শুয়ে পড়লো। সারাদিন পড়া শোনা শেষ করে ক্লান্তি বোধ করলো, তাই সকালে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লো। সকাল 9টার দিকে বাপ্পি ঘুম থেকে উঠলো। সকাল থেকে এক ধরনের অদ্ভুত অস্বস্তি অনুভব করলো। তার শরীর যেন হঠাৎ করে শক্তিটা কমে গেছে, মাথাটা ঘোরাচ্ছে, শরীর খারাপ। তাই বাপ্পি মনে করলো আজ ক্লাসে যাবে না। কিন্তু আজকে তো বাপ্পির মনোবিজ্ঞান প্র্যাকটিক্যাল ক্লাস আছে, তাই কষ্ট হলেও সে রেডি হয়ে কলেজে গেল। প্র্যাকটিক্যাল ক্লাস শেষে ক্লাসে বসে বসে থাকার সময় মনে হলো তার গায়ে চাপ পড়েছে, যেন ভেতর থেকে কেউ একজন টেনে টেনে তুলছে। তার বন্ধু পাশেই ছিল, খেয়াল করছিল তাকে। রিচি বলল, তোর চোখের নিচে কালি জমেছে, ঠিক আছিস তো তুই? বাপ্পি কিছুই বলল না, কিন্তু তার মনে হচ্ছিল তার পাশে কেউ একজন আছে, তাকে কেউ একজন লক্ষ্য করছে এবং কিছুটা পরিবর্তন হয়ে গেছে। বিকেলে কলেজের শেষে রীতিমতো কোচিং করার পরে বাপ্পি ছাত্রাবাসে ফিরে এলো। বিকেল টাইমে ছাত্রাবাসে তেমন কেউ নেই। বাপ্পির রুমমেট কেউ রুমে ছিল না। ওয়াশরুম থেকে বাপ্পি হাত মুখ ধুয়ে আসলো, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, কিন্তু বাপ্পি কিছুতেই স্বাভাবিক অনুভব করতে পারছে না। তার বড় হচ্ছে তার শারীরিক এবং মানসিক কোনো একটা সমস্যা হয়েছে। সামনে ইয়ার ফাইনাল পরীক্ষার চিন্তায় রীতিমতো এমন হচ্ছে সে এমনটাই ভাবলো। শুয়ে শুয়ে সে হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা বইটি পড়ছিল। তখনই দরজার পাশে একটা ধাক্কার শব্দ হলো। সে দ্রুত তাকালো, কিন্তু বাইরে কেউ নেই। সে ভাবলো হয়তো বা জোরে বাতাসের কারণে দরজাটি ধাক্কা খেয়েছে। রাতে বাপ্পি তার রুমমেট সহ সকলে শুয়ে পড়ল। রাত 3:30টার সময় সকালে ঘুমিয়েছে বাপ্পি। ঘুম ভাঙলে একটা অদ্ভুত অস্বাভাবিক শব্দে তার ঘুমটা ভেঙে গেল। মনে হচ্ছে যে তাদের উপরের ছাদে কেউ যেন জোরে জোরে দৌড়াচ্ছে। সে শব্দে মনোযোগ না দিয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুমাতে পারলো না। শব্দটা অনেকটা জোরে জোরে হচ্ছিল। তারপর সে বেড থেকে উঠে সালমানকে ডাক দিল। সালমানকে বলল, চল কি দেখে আসি, এটা কিসের শব্দ হচ্ছে? সালমান ঘুম ঘুম চোখে বলল, আরে ভাই ঘুমাতো, কাল দেখবো নে, এত রাতে ডাকিস না। তারপর একা একা সে ছাদে চলে গেল। অন্ধকার রাতে স্পষ্ট দেখা যাচ্ছে। সে দেখলো ছাদে কিছুই নেই। তারপরে সে এটাকেও একটা মনের ভুল মনে করে এবং নিচে নামতে থাকলো সিঁড়ি দিয়ে। 2 সিঁড়ি পার করার পরই কেউ যেন তাকে ডাক দিল পেছন থেকে। তার গলা শুকিয়ে গেল। সে মনে মনে বলল, এটা কি আমার মনের ভুল? সে দ্রুত পেছনে তাকালো, কিন্তু কেউই নেই। কিন্তু তার মনে হলো কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। সে এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি নিচে চলে আসলো এবং চুপচাপ তার বেডে চোখ বুঝে শুয়ে পড়লো। রাতে আর কিছুই হয়নি। অন্যদিকে জায়েদ নিজের ভেতরে পরিবর্তন লক্ষ্য করলো। তার মনে হচ্ছিল এই জাদুর প্রভাব শুধু বাপ্পির উপর নয়, তার নিজের উপরে পড়েছে। ছাত্রাবাসে রাত কেটে গেল, কিন্তু বাপ্পির মনে শান্তি ফিরে আসেনি। বাপ্পি সকালে উঠে অনুভব করলো তার গায়ে অদ্ভুত এক অনুভূতি, শরীর যেন ঝিমঝিম করছে। কেন যেন মনে হচ্ছিল তার শরীরটা ঠিক আগের মতো নেই। শরীরটা খারাপ হতে থাকা সত্ত্বেও কলেজের সময় করে সে কলেজে যাওয়ার জন্য বের হলো। কলেজে যাওয়ার পথে হঠাৎ একটা দমকা হাওয়া হলো। সে দাঁড়িয়ে পড়লো। সবকিছুই স্বাভাবিক থাকলেও তার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সে চারপাশে তাকালো, কিন্তু নিজেদের ভেতরে কাজে ব্যস্ত ছিল। তাহলে শুধু তার সাথে কি এমনটা করছে? ক্লাসরুমে বসার সময় লিটন স্যার বাপ্পির দিকে তাকালেন। তিনি বললেন, তোর মুখটা কেমন যেন দেখাচ্ছে। বাপ্পি চুপ করে থাকলো। তারপর সে হাত দিয়ে মুখে স্পর্শ করলো। সে অনুভব করলো তার মুখের চামড়া একটু রুক্ষ হয়ে গেছে, কিন্তু কেন সে নিজেও জানে না। লিটন স্যার কিছুটা অবাক হয়ে মনে মনে ভাবলো, ক্লাসের সব থেকে চঞ্চল ছেলেটা কেমন যেন একটু চুপচাপ হয়ে গেছে এবং 2 থেকে 3 দিন ধরে এমনটা হচ্ছে। কলেজ শেষে ছাত্রাবাসে ফিরে এসে দরজা খুলতে বাপ্পি একটা শীতল বাতাস অনুভব করলো, কিন্তু জানালা তো বন্ধ ছিল। সে ধীরে ধীরে বিছানায় বসলো।
তখনই একটা ফিসফিস শব্দ শুনলো, কিন্তু আশেপাশে কেউ ছিল না। অন্যদিকে জায়েদ তার শরীরের ভেতরে অদ্ভুত এক পরিবর্তন টের পাচ্ছে। তার মনে হচ্ছে তার শরীরটা মনে হয় ভালো নেই, শীতের কারণে ঠান্ডা পড়েছে হয়তো বা এমনটা লাগছে। ছাত্রাবাসের অস্বাভাবিক ঘটনাগুলো এখন শুধুমাত্র বাপ্পির মাঝে সীমাবদ্ধ নেই। জায়েদ হঠাৎ মনে পড়ল নিধি দাসের কথা। সে ভাবলো হয়তো বা অভিশাপের ছায়া তার জীবনও ছড়িয়ে পড়তে শুরু করেছে, কিন্তু সে এখনো নিশ্চিত নয় এটা কল্পনা নাকি বাস্তব। সকালে বাপ্পি ঘুম থেকে উঠে দেখলো তার বাম হাতের তুলনায় ডান হাতটা একটু ভারী লাগছে। ডান হাতে মোটামুটি ব্যথা অনুভব করছিল। শোয়ার থেকে উঠে রুম থেকে বের হলো। তার মনে হলো ছাত্রাবাসে যেন হালকা ধোয়া ভাসছিল। সে অবাক হলো এবং তাড়াতাড়ি মোয়াজকে রীতিমতো ডাক দিল। বাপ্পি মোয়াজকে বলল, দেখ তো এগুলো কিসের ধোয়া? মোয়াজ বলল, কই ধোয়া? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কিছুই তো নেই। এই কথা শুনে বাপ্পি একদম যেন স্তব্ধ হয়ে গেল। তার হাত মুখে ধুলো, তারপর নিজেই অবাক হয়ে পড়ল, কই কোথাও তো ধোয়া নেই। কলেজের সময় বাপ্পি কলেজে চলে যায়, কিন্তু ক্লাসে বাপ্পি চুপচাপ ছিল। তার কলেজে পৌরনীতির ম্যাডাম তাকে বলেছিল, তুমি কি অসুস্থ? হ্যাঁ। বাপ্পি উত্তর দিল, জি মিস, শরীরটা একটু খারাপ লাগছে আর কি। ক্লাস শেষে আজকে আর কোচিংয়ে গেল না বাপ্পি। বিকেলে ছাত্রাবাসে ঢোকার সময় হঠাৎ দরজার পাশ দিয়ে একটা ধাক্কার শব্দ শোনা গেল, কিন্তু আশেপাশে কেউ ছিল না। তার বুক কেঁপে উঠল। তারপর ভয়ে আর রুমে না ঢুকে নিচে চা খেতে চলে গেল। সন্ধ্যার সময় পড়ায়ও মন বসছিল না বাপ্পির। রাতে ঘুমানোর সময় হলে সে ঘুমাতেও পারছিল না। তার মনে হচ্ছিল তার বিছানায় কে যেন বসে আছে, কিন্তু সে কে? সে ধীরে ধীরে উঠে বসলো। তখনই তার একদম তার ঘাড়ের কাছে একটা নিঃশ্বাসের শব্দ শোনা গেল। সে তড়িঘড়ি করে তাকিয়ে দেখলো কেউ নেই। অন্যদিকে জায়েদ ঘুম থেকে উঠল গভীর রাতে। তার মনে হলো শরীরটা হালকা হয়ে গেছে, কিন্তু কেন? জায়েদ লক্ষ্য করলো তার হাতের আঙ্গুলগুলো অস্বাভাবিক ঠান্ডা। পরে পানি খেয়ে সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে বাপ্পি জানতে পারলো জায়েদের শরীর নাকি ঠান্ডা লেগেছে এবং সে নাকি ধোঁয়া ধোঁয়া বলে চিৎকার করছে। বাপ্পির মনে মনে ভাবলো জায়েদেরও মনে হয় একই সমস্যা হচ্ছে। তাই বাপ্পি সিদ্ধান্ত নিল এখন আর অপেক্ষা করা যাবে না। গত কয়েকদিন ধরে যা ঘটেছে সেটা স্বাভাবিক নয়। সে অনুভব করলো তার শরীরে কিছুটা আটকে গেছে, যা তাকে চলাচল করতে বাধা দিচ্ছে। সে বেয়াজের কাছ থেকে জানতে পারলো জায়েদ নাকি পরিবর্তন শুরু হয়েছে বা অনুভব করছে। জায়েদ এখন আর তার নিজের ভুল বুঝতে পারলেও সে জানে না এই অভিশাপের শেষ কোথায়। জায়েদ নিজের ভুল বুঝতে পেরে বাপ্পিকে ডাকে এবং তাকে সব কাহিনী খুলে বলে। এ সকল শুনে রীতিমতো বাপ্পি নিস্তব্ধ হয়ে যায়। জায়েদের শরীর খারাপ, তাই সে আর কলেজে যাবে না। ছাত্রাবাসের বারান্দায় দাঁড়িয়ে বাপ্পি মোয়াজকে রীতিমতো বলল, ভাই আমি তো ভালো নেই, সত্যি বলছি, আমার শরীরে অদ্ভুত একটা পরিবর্তন করছে। মোয়াজ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো, তারপর বলল, তুই যা অনুভব করছিস সেটা কি শুধু ভয় নাকি তোর শরীরে কিছু একটা হচ্ছে? সত্যি করে বলতো। বাপ্পি মুখে কিছু বলতে পারলো না। মোয়াজ বলল, শোন ভাই, তোর আজ সকালে যাওয়া লাগবে না। তো চিনিস বড় মসজিদে আবরার হুজুরকে, তার কাছে যা, নিশ্চিত কোনো না কোনো সমাধান পাবি। আর হুজুরকে জায়েদের কথাও বলিস, কেমন? বাপ্পি আগে থেকে জানা ছিল আবরার হুজুর, যিনি বহু বছর ধরে মানুষের সমস্যার সমাধান করে আসছেন। তিনি জানেন অশুভ শক্তি কিভাবে কাজ করে। বাপ্পি বড় মসজিদে গেলে হুজুর বাপ্পির চেহারা দেখিয়ে বুঝে ফেলেন। হুজুর বলল, তোমার শরীরের শক্তি কমে যাচ্ছে, কারণ তোমার আত্মা কোন এক অদৃশ্য শক্তির সাথে লড়াই করছে। এই কথা শুনে বাপ্পির শরীর রীতিমতো শিউরে উঠল। বাপ্পি কাঁপা কাঁপা গলায় বলল, আমার উপর কি সত্যি কিছু করেছে? হ্যাঁ। হুজুর মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এই অভিশাপ একদিনে আসেনি, এটা বহুদিন ধরে তৈরি করা হয়েছে। বাপ্পি জায়েদের করা সমস্ত ঘটনা খুলে বলল। বাপ্পি আরো বলল, জায়েদও কেমন যেন বদলে যাচ্ছে, মানে তার শরীরে কেমন যেন একটা পরিবর্তন ঘটছে। হুজুর চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইলেন, তারপর বললেন, এ অভিশাপ শুধু একজনের উপরে নয়, দুজনের উপরে কাজ করছে। তার মানে এটি কালো জাদু, খুব শক্তিশালী কালো জাদু। হুজুর বললেন, জায়েদকে এখনই নিয়ে আসতে হবে। বাপ্পি সাথে সাথে ছাত্রাবাসে যায় এবং জায়েদকে সাথে করে নিয়ে আসে হুজুরের কাছে। তারপর হুজুর জিজ্ঞেস করলেন, কেন তুমি এত বড় বিপদের পথ বেছে নিলে? আর সে তান্ত্রিকটা কি বলো তো, সত্যি করে বলো। তখন জায়েদ বাধা করল, তিনি তান্ত্রিক নিধি দাস। আপনার হুজুর এবার গম্ভীর হয়ে চিন্তা করলেন, এই কালো জাদুর উৎস তান্ত্রিক, কিন্তু তার উদ্দেশ্য কি? জায়েদ বলল, সে তান্ত্রিক তো কোনো উদ্দেশ্যের বিষয়ে কিছু বলেনি। হুজুর চুপ হয়ে গেলেন। আপনার হুজুর গভীর চিন্তায় ডুব দিলেন।
তার কপালে গভীর ভাঁজ দেখা যাচ্ছিল। বাপ্পি আর জায়েদ আতঙ্কিত হয়ে অপেক্ষা করছিল। বাপ্পি ভাবছিল, হুজুর কি কোন সমাধান করতে পারবেন? হুজুর দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, তোমাদের উপরে যে শক্তি কাজ করছে সেটা সহজে যাবে না। হুজুর আরো বললেন, নিধিদা শুধু তান্ত্রিক নয়, সে একটা অভিশাপকারক। তার কাজ মানুষের জীবন ধ্বংস করা। বাপ্পির গলা শুকিয়ে গেল। জায়েদের মুখে একটা ভয় যেন সাদা হয়ে গেল। বাপ্পি বলল, তাহলে কি আমরা কখনো মুক্তি পাবো না? হুজুর একটু এগিয়ে এলেন, তার চোখে এক ধরনের দৃঢ়তা। আর আবরার হুজুর বললেন, অভিশাপ দূর করা যাবে, কিন্তু তোমাদের সাহসী হতে হবে অনেক। আবরার তখন বলল, কিভাবে হুজুর? হুজুর তারপর তার পরিকল্পনা শুনল। হুজুরের পরিকল্পনা অনুসারে তোমাদের আজ রাতে একসাথে থাকতে হবে, কারণ আজ রাতে অভিশাপ যখন দুর্বল হয়ে যাবে তখন শেষ আঘাতটা আসবে। তারপর তারা হুজুরের কথা শুনল এবং তারা একসাথে থাকার সিদ্ধান্ত নিল। রাতে যখন তারা একসাথে ছিল তখন তারা কেমন যেন একটা অদ্ভুত ভিন্ন ধরনের ছায়া দেখতে পেল। কোন রকম তারা নিজেদের সামনে রাখলো। রাত 2টোর একটু আগে হুজুর ছাত্রাবাসে প্রবেশ করলেন। হাতে তার কিছু একটা পানির বোতল ছিল। হুজুর এগুলোতে বিশেষ দোয়া পড়ছে, এগুলো অভিশাপের শক্তির ধ্বংস করতে পারবে। হুজুরের পরিকল্পনা অনুসারে বাপ্পি এবং জায়েদ রাত 2টার পর ছাদে যাবে। বাপ্পি আর জায়েদ ধীরে ধীরে ছাদে চলে গেল। তারা ছাদে যে দেখে সেখানে হুজুর আছে। হুজুর দেখে বাপ্পি ও জায়েদ কিছুটা স্বস্তি পেল। হঠাৎ ছাদের বাতাস ধীরে ধীরে ভারী হয়ে গেল। তারা তাদের শরীরে চাপ অনুভব করলো এবং চিৎকার দিয়ে উঠল। হুজুরের বোতলের পানি ছিটিয়ে দিলেন। ঠিক তখনই একটা বিকট আওয়াজ হলো। পুরো ছাদটা বাস রীতিমতো ঝাঁকি ছিল। ধীরে ধীরে সবকিছুই শান্ত হয়ে গেল। জায়েদের শরীর স্বাভাবিকভাবে অনুভূত হলো। বাপ্পি অনুভব করলো তার শরীরে আটকে থাকা শক্তি মুক্তি পেয়ে গেছে। হুজুর তখন বললেন, তোমরা মুক্ত, কিন্তু বলে রেখো, তান্ত্রিকের অভিশাপ কখনো সাধারণ কিছু নয়। হুজুর ধীরে ধীরে ছাদ থেকে নেমে এলো এবং তার বড় মসজিদের দিকে চলে গেল। পরের দিন সকালে বাপ্পি এবং জায়েদের কাছে ছাত্রাবাসে আবারও স্বাভাবিক হয়ে গেল। গতকাল রাতে আবরার হুজুরকে তারা ভয়ে তার ধন্যবাদ জানাতে পারেননি, তাই তারা দুজন হুজুরকে শুকরিয়া জানাতে চায়, কিন্তু তার বড় মসজিদে কেউ ছিল না। পরে জোহরের নামাজের সময় তারা গেলে তারা দেখে হুজুর না, অন্য একজন নামাজ পড়াচ্ছেন। বাপ্পি এবং জায়েদ মনে করে হয়তোবা আসরের নামাজের সময় হুজুরকে পাবেন, কিন্তু আসরের নামাজের সময় হুজুরকে না দেখে বাপ্পি এবং জায়েদ আসরের নামাজ যিনি পড়িয়েছিলেন তার কাছে আবারও আবরার হুজুরের কথা জিজ্ঞেস করলে তারা জানতে পারে হুজুর নাকি গত 2 মাস ধরে হাসপাতালে ভর্তি। তাই তারা দুজনে রীতিমতো হতভম্ব হয়ে সেখানে চলে গেল। পরে 1 মাস পরে আবরার হুজুর সুস্থ হলে বাপ্পি জায়েদ হুজুরের কাছে চলে যায়। হুজুরের সাথে কথা বলে জানতে পারে হুজুর নাকি তাদেরকে প্রথম দেখছে। এ কথা শুনে জায়েদ এবং বাপ্পি আর কিছুই বলেনি। তারা নিজেরাও বুঝতে পারলো না এটা কিভাবে সম্ভব, এটা কি আদৌ কি সম্ভব কিনা। কোনো এক অদ্ভুত শক্তি হয়তো বা তাদেরকে রক্ষা করেছে আপনার হুজুরের শরীরের রূপ ধারণ করে, কিন্তু সেটা কি ছিল? আপনাদের কি মনে হয়? এই ছিল আমার ঘটনা। আমি রাজ ঢাকার আজিমপুর থেকে ঘটনাটি লিখে পাঠাচ্ছি। আশা করি ঘটনাটি ভালো লাগবে, পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার স্টোরি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এটা বলতেই হবে। আমি সত্যি খুবই আনন্দিত যে এত সুন্দর একটা ঘটনা পড়লাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। অ্যান্ড মনে হচ্ছে খুব সুন্দর একটা স্মার্ট স্টোরির একটা প্রত্যাবর্তন হয়েছে প্রতি কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই অসাধারণ ঘটনার জন্য। এবং আমি শুধু আমার কথা বলবো না, সবার কাছে বলবো যে খুব সুন্দর ছিল স্টোরিটা। এখন আমরা আরেকটা ব্ল্যাক ম্যাজিকের স্টোরি পড়বো। আছে কিন্তু পরপর 2টো ব্ল্যাক ম্যাজিকের স্টোরি আছে, অ্যান্ড আশা করছি আপনাদের কাছে দ্বিতীয় ব্ল্যাক ম্যাজিকের স্টোরিটাও বেশ ভালোই লাগবে। আর না লাগার কিছু নেই, বিকজ স্টোরিটা অনেক বেশি জোস, ক্রিপি। সো থ্যাংক ইউ ভেরি মাচ রাজ ভাই, আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। চলে যাচ্ছি আরেকটি ব্ল্যাক ম্যাজিক ঘটনায়, অর্থাৎ আজকে তো ব্ল্যাক ম্যাজিক স্পেশাল, তাই আজকে কিন্তু 2টি পরপর কালো জাদুর ঘটনা আছে। চলে যাই ঘটনায়। যেভাবে ঘটনাটি পাইছি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি।
আসসালামু আলাইকুম জসির ভাই, আশা করি ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম তানভীর হাসান। বছর 4 আগের একটি ঘটনা আজ শেয়ার করছি, যা আমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর স্মৃতি হয়ে থেকে গেছে। অনেকে কালো জাদুর ঘটনা শুনেছে, কেউ বিশ্বাস করে বা কেউ করে না, কিন্তু আমি আমার চোখে যেটা দেখেছি সেটা মনে করলে আজ রাতেও ঘুম আসে না আমার। ঘটনাটি ঘটেছিল 2019 সালের শেষের দিকে, যখন আমি আমার গ্রামের বাড়ি শানিপুরের কয়েক দিনের জন্য বেড়াতে গিয়েছিলাম। শানিপুর দূরবর্তী গ্রাম, চারদিকে মাঠ, বাঁশঝাড়, পুকুর আর পুরনো কিছু রহস্যই ঘেরা স্থাপনা। তখনই প্রথম শুনি আমাদের পাশের বাড়ির এক লোক কবির মোল্লা হঠাৎ উধাও হয়ে গেছে। কেউ বলে সে পাগল হয়ে গেছে, আবার কেউ বলল তাকে কারো জাদুতে জড়িয়েছিল। আমি তখন এসব ব্যাপারে তেমন একটা পাত্তা দিইনি, কিন্তু এরপর এক রাতে সব ঘটনা যেন বদলে যায়। ঘটনাটা শুরু হয় 28 ডিসেম্বর রাতে। আমি তখন গ্রামের বাড়ি দোতলার ঘরে ছিলাম। শীতকাল, বাইরে ঠান্ডা। হঠাৎ জানালা ফাঁক দিয়ে একটা গন্ধ পাই, পচা রক্তের মতো গন্ধ, কাঁচা গোস্তের মতো। মনে হচ্ছিল কেউ যেন ভেজা ছাল পোড়াচ্ছে। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি দূরে বাঁশবাগানের মাথায় কেউ যেন দাঁড়িয়ে আছে। আগুনের আলোয় তার ছায়া কাঁপছিল, যেন অদ্ভুত কেন অনিয়মিত আকৃতি। আমার শরীর তখন ঠান্ডা স্রোত বয়ে যায়। পরদিন সকালে আমি গ্রামের বয়স্ক চাচা রহিম চাচার কাছে জানতে চাইলাম, চাচা, কবির মোল্লা কি সত্যি কালো জাদু করতো? চাচা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর নিচু গলায় বললেন, শোন তানভীর, যা শুনেছিস সবটাই সত্যি না, আর যা সত্যি তা সবাই বলতে চায় না। কিন্তু কবিরের ঘরের নিচে একটা পুরনো সেপটিক ট্যাঙ্কের মতো জায়গা আছে, কেউ জানে না সেটা কি। লোকজন বলে সে রাতে সেখানে কিছু দাফন করতো, কোনো সাদা কাপড়ে মোড়া কিছু। দাফন মানে মানুষ? মানুষ নয়, কিন্তু মানুষ না বললেও ভুল হবে না। এই কথার পর আর কিছুই জানতে ইচ্ছে করেনি। সেই রাতের ঘটনাটি ঘটে। আমাদের বাড়ির কাজের লোক আপুল হঠাৎ করে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দেয়। সে বলে, ওরা এসে গেছে, সাদা চোখে কিছুই দেখা যায় না, ওরা নিচে আছে। সে বারবার একটা ছেলেরই নাম বলছিল, রিফাত। রিফাত ছিল এই গ্রামেরই ছেলে। বছর 2 আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কেউ বলতো নদীতে ডুবে মরেছে, কেউ বলতো কবির মোল্লা বাড়ির পেছনে কুয়োতে পড়েছে। কিন্তু আবুলের মুখে রিফাতের নাম শুনে সবাই যেন থমকে যায়। সে বলে, আমি সব দেখেছি, ওকে কেটে কেটে দিয়েছিল রাত 2টোর সময় মাটির নিচে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। আমরা কয়েকজন মিলে সেই রাতে কবির মোল্লার বাড়িতে যাই। বাড়িটা তখন পরিত্যক্ত ছিল, জানালা দরজা সব কিছু বন্ধ ছিল, কিন্তু একটা জানালার কাঁচ ভাঙা ছিল। ভেতরে ঢুকেই ঘ্রাণ পাই সেই একটা পচা রক্ত ধোয়ার মতো গন্ধ। ঘরের নিচে একটা পাথরের ঢাকা দেখি, যেটা ঠিক যেন সেপটিক ট্যাঙ্কের মুখ। কেউ একজন একটা লোহার রড দিয়ে সেটা ঠেলে খুলে দিয়েছে। ভেতরে কি ছিল জানেন জফি ভাই? একটা ছোট্ট কাঠের বাক্স, তার ভেতরে সাদা কাপড়ে মোড়ানো কিছু জিনিস। লক্ষ্য করলাম একটা শিশুর পুতুল, এক জোড়া নখ আর একটা রক্তাক্ত তাবিজ। আমরা যা দেখছিলাম তা কাউকে বলা সম্ভব ছিল না, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটেছিল পরদিন রাতের বেলা। আবুল হঠাৎ করে উধাও হয়ে যায়। সারা রাত খুঁজেও তার কোনো হদিস পাওয়া যায় না। সকালে গ্রামের পুরনো আম গাছের নিচে তার দেহ পাওয়া যায়, চোখ খোলা, ঠোঁট কালো আর গলায় বাঁধা সেই রক্তাক্ত তাবিজ। এই ঘটনার পর পুরো গ্রামে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ রাত নামলেই ঘর থেকে বের হয় না। অনেকেই বলে কবির মোল্লা আত্মা ফিরে এসেছে তার শেষ চুক্তি পূরণ করতে। কেউ কেউ বলে সে কোনো এক শয়তানের সাথে গোপনে চুক্তি করেছিল, কিন্তু সেই সময় বলে দিতে পারেনি। এখন সেই শয়তান নিচে শিকার খুঁজে বেড়াচ্ছে। আমি তখনও জানতাম না এই ঘটনার ভয়াবহতা তো কেবল শুরু হয়েছিল। পুরো সেপটিক ট্যাঙ্কের মুখ খুলে পাওয়া গিয়েছিল একটা কাঠের বাক্স। তার মধ্যে ছিল রক্তাক্ত তাবিজ, নখ আর একটা শিশুর পুতুল। পরদিন সকালে পাওয়া যায় আবুলের নিথর দেহ, তার গলায় ঝুলছিল সেই তাবিজ। পুরো গ্রাম যেন এমন লাশ দেখে হতভম্ব হয়ে গেল। এটা তো কেবল শুরু ছিল, আরো ভয়াবহ যে কিছু অপেক্ষা করছিল আমাদের জন্য তা কটা দিন পরে আমরা টের পেয়েছিলাম। রাতে আমি আর রহিম চাচা মিলে আবারও ঢুকলাম কবির মোল্লার সেই পরিত্যক্ত বাড়িতে।
আমাদের সাথে ছিল গ্রাম পুলিশ জলিল ভাই। লাঠি আর টর্চ নিয়ে এগোলাম আমরা। ঘরে পশ্চিম দিকে মাটির দিকে আমরা খুঁজতে খুঁজতে একটা কাঠের পাটাতন খুঁজে পাই, ধুলো বালিতে ঢাকা। ওটা তোলার পর নিচে একটা বাক্স পায়, যেন লুকানো কোনো সিন্দুক। ভেতরে একটা পুরনো চামড়া বাঁধানো ডায়েরিতে লেখা ছিল, আজ 31শে অক্টোবর। আজ চিঠিও পুলিশ শেষ করলাম। অষ্টম পাতালের দিকপাল রুহানি কালা আমার ডাকে সাড়া দিয়েছেন। এখনো 4টা বড়ি বাকি আছে, পূর্ণিমার আগেই শেষ করতে হবে, না হলে সে আমাকে শেষ করে দেবে। আমাদের কণ্ঠ যেন শুকিয়ে গেল। রুহানি কালা নামটা প্রথম শুনলাম, পরে রহিম চাচা বললেন, এটা কোনো সাধারণ জিন নয়, এটা একটা শয়তান আত্মা, যাকে আহ্বান করে তান্ত্রিকের জীবনের বিনিময় ক্ষমতা চায়। ডায়েরি পড়ার 3 দিন পর থেকে গ্রামের মধ্যে এক প্রকার অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রথম দিন বাজারে মোদি আলম চাচা হঠাৎ নিজের ঘাড় কাটতে যায়, সবাই ধরে ফেলে। পরদিন সকালে সে নাকি নিজের রক্ত ছড়াতে মারা যায়। দ্বিতীয় দিন এক শিশুকে পাওয়া যায় স্কুলের পেছনে বাঁশ বন করায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায়। শিশুর মুখ খোলা ছিল আর সেখানে লেখা ছিল, আমি মুক্তি চাই। তৃতীয় দিন ভয়াবহ আরেক ঘটনা ঘটলো। এক গর্ভবতী নারী হঠাৎ করে চিৎকার করে বললেন, ওরা আমার পেট থেকে বাচ্চা নিয়ে গেছে। ওরা কালো পোশাক পরা ছিল, ছায়ার মতো ছিল, ওদের চোখ লাল ছিল, মুখ ছিল না। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। এরপর চতুর্থ দিন আরেক ভয়ঙ্কর ঘটনা ঘটলো। ঝড়ের রাতে একজন কবরস্থান কর্মী দৌড়ে এসে বলতে থাকে, ওরা উঠে এসেছে, কবির বললা ফিরে এসেছে, খবরের বাটি কাঁপছে, আপনারা সবাই আসুন। আমরা রীতিমতো গেলাম, কিন্তু সেখানে কি কাউকে খুঁজে পেলাম না। ভাবলাম তিনি বোধহয় ভুলভান দেখছেন। পঞ্চম দিন সুরমা নামের এক যুবতী হঠাৎ করে নিজের প্রাণ নিজে নিয়ে ফেলল। তার পাশে পাওয়া যায় সে তাবিজের মতোই আরেকটা রক্ত মাখা তাবিজ। সেই রাতে আমরা নিজেই কবির মোল্লাকে দেখি। না, সে বেঁচে নেই, তবু আমি তাকে দেখি। রাত 3টায় আমার ঘুমটা ভেঙে গেল। বাইরের জানালায় দেখি একজন দাঁড়িয়ে আছে, সাদা পোশাক, মাথা নিচু। তার পাশে বাতাস উঠছে, পচা রক্তের গন্ধ। বিভৎস অবস্থা। আমার কাশ শুকিয়ে গেল, থর থর করে কাঁপতে শুরু করলাম। আমি ভয় পেয়ে রীতিমতো চিৎকার করে উঠি। মা দৌড়ে আসেন, কিন্তু জানালায় তখন কেউ ছিল না। কিন্তু জানালার পাশে পাওয়া যায় পায়ের ছাপ, জুতা পরা নয়, খালি পা, আর মাটিতে লেখা, তুই আমাকে থামাতে পারবি না। আমার শরীর থেমে যায়। রহিম চাচা এক রাতে আমাকে আলাদা করে ডেকে নিয়ে বললেন, তানভীর, তোর কথা বলার আছে। কবির মোল্লা একা ছিল না, আমরা কয়েকজন ছিলাম যারা ওই সাধনায় সাহায্য করতাম। আমরাও ক্ষমতা চেয়েছিলাম। আপনারা মানে কি বলছেন? আমি যেন হতভম্ব হয়ে গেলাম। তিনি বললেন, আমি, জলিল এবং আরো 2 জন। তো আমি সবসময় পিছিয়ে যাই, বাকিদের আমি খুশি পাইনি কখনো। কিন্তু আমি জানি ও আমাদের সবের উপরে অভিশাপ দিয়েছে। বলির তালিকায় আমরা আছি। আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি সিদ্ধান্ত নিই, ডায়েরির শেষ পাতায় লেখা আছে, 7ম বলির জন্য কালীঘাটের মাটিতে রক্ত ঢালতে হবে। আমি সেখানে যাচ্ছি। পরদিন দুপুরে রহিম চাচাকে নিয়ে চলে যায় সেই কালীঘাটে। পাথরের নিচে চাপা পড়ে থাকা সেই বাক্সটা খুঁড়ে তুলি। তার পেছনে কি ছিল জানেন? 4টা শিশুর দাঁত, মানুষের চুল, আর ছোট্ট কাটা আঙ্গুল, আর পাথরের ফলক। তাতে লেখা, রুহানি কালা মুক্ত। এখন সে নিজের বড়ি বেছে নেবে। রাতে যখন ডায়েরির সব পাতা উল্টে যাচ্ছিলাম, একটা পাতার পেছনে দেখি আমার নিজের নাম, তানভীর হাসান। এইটা আমি কি দেখলাম? আমার হোশ যেন উড়ে যায়। আমি এই বলির তালিকা কিভাবে আছি? কেন, কিভাবে? কেউ কি আমাকে আগেই বেছে রেখেছিল? তখনই আমার চোখে পড়ে যায় ডায়েরির পাশের পাতায় লেখা, সে নিজেই বুঝবে সেই রাতে যখন তার ছায়া আর প্রতিবিম্ব দুটোই আলাদা দিকে হাঁটবে। ঘটনাটা এখানে শেষ হলেই পারত, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়নি। গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে। প্রতিদিন নতুন করে কারো মৃত্যু ঘটছে, কেউ নিখোঁজ হচ্ছে। আমার শরীরে জ্বর উঠে যায়। স্বপ্নে দেখি আগুনে পড়ে যাচ্ছে মানুষ, শিশুরা কাঁদছে। অজানা
ছায়া যেন আমার নাম ধরে ডাকছে, আর আমার মুখ বারবার নিজের মুখে চলে আসছে কিছু অজানা মন্ত্র যা আমি কখনো শিখিনি। আমি তানভীর হাসান বুঝতে পারি আমি নিজেই কবির মোল্লার ডায়েরির পরবর্তী বলি হতে চলেছি নিঃস্বার্থে। তবে আমি জানি না কে আমাকে বলির তালিকায় এনেছে আর কেনই বা এনেছে। আমার স্বপ্নে আগুনে পড়ে যাওয়া মুখ, অদ্ভুত মন্ত্রের শব্দ, আর এখন চারপাশে মানুষ দূরে সরে যাচ্ছে, কেউ কেউ ভয় পাচ্ছে, কেউ কেউ চুপ করে থাকছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শরীর ভারী লাগছে, গলা শুকনো, হাত পা ঠান্ডা, মনে হচ্ছিল আমি যেন স্বাভাবিক কোনো মানুষ নই। আমি আয়নার দিকে তাকিয়ে ভয় পেয়ে যাই। আমার চোখ লাল, গায়ের নিচে কালো দাগ, ঠোঁটের কোণে যেন শুকনো রক্ত জমে আছে। মা এসে জিজ্ঞেস করলেন, তুই ঠিক আছিস তানভীর? আমি শুধু মাথা নেড়ে বললাম, হ্যাঁ মা, একটু ঘুম কম হয়েছে আর কি। কিন্তু আসলে আমি জানতাম কিছু একটা গভীরভাবে আমার ভেতরে ঢুকে গেছে। আমি ডায়েরির পেছনের পাতায় আবারও পড়তে শুরু করলাম। একটা পাতায় লেখা আছে, শেষ বলির আগে যাকে বেছে নেবে সে নিজেই নিজেকে শেষ করে দেবে। তখনই বুঝলাম আমার ভয়টা সত্যি হতে চলেছে। কেউ বা কিছু ধীরে ধীরে মানসিকভাবে নিয়ন্ত্রণ করছে। আর তখনই মনে পড়ে গেল জলিল ভাই, গ্রাম পুলিশ, সেই ব্যক্তি যিনি প্রথম আমাদের কবিরের ডায়েরির উদ্ধার করে সাহায্য করেছিলেন। আমি তাকে খুঁজে বের করি। তার বাড়ির পেছনে পরিত্যক্ত গোয়াল ঘরে ঢুকতে দেখি দেয়ালের গায়ে আঁকা অদ্ভুত চিহ্ন, পুরনো হাড়, কাপড় মোড়া কিছু, সবকিছুই যেন দেখে বোঝা গেল জলিল ভাই এখন একজন কালো জাদুতে একেবারে পণ্ডিত তান্ত্রিকের অনুগত। তিনি বললেন, তুই আসছিস? জানতাম। তিনি আরো বললেন, কবির বাড়ায় গেছে ঠিকই, কিন্তু যে তাকে সত্যি দিয়েছিল সে এখন তোকে বেছে নিয়েছে। তুই শেষ বলি, বুঝতে পেরেছিস? আমি তখন বললাম, আমি নিজে বলি হতে দেব না নিজেকে। আমি জানি তোরাও জড়িত ছিলিস সেই কালো জাদুর চক্রে। তিনি হাসলেন আর বললেন, তুই পারবি না পালাতে। রোহানি কালা তোকে নিজেই ডাকছে। আজ পূর্ণিমার রাত পেরোলি আসবে। রাত 12টা। জানালার বাইরে চাঁদ যেন ফ্যাকাশে রক্তের মতো লাল হয়ে আছে। ঘরের বাতাস ঠান্ডা, গন্ধ ছড়াচ্ছে জ্বলন্ত চুল্লির ছায়ার মতো করে। আমি দেখি আমার ছায়া জানালায়, কিন্তু আমার শরীর নড়ে না। ছায়াটা নিজে নিজে হারছে। আমি জানি এটাই ডায়েরিতে বলা সেই মুহূর্ত যখন তার ছায়া আর প্রতিবিম্ব আলাদা দিকে হাঁটবে। ঠিক তখন ঘরের দরজাটা খুলে গেল নিজে নিজেই। আমি বেরিয়ে যাই মাঠের দিকে। বাঁশ বাগানের পাশে আগুন জ্বলছে। চারপাশে 4টি কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। একজন হাত উঁচু করে বলছে মন্ত্র। অদ্ভুত এক মন্ত্র। বাতাস হঠাৎ করে ভারী হয়ে যায়। আকাশ অন্ধকার, চাঁদ নিভে গেল। একটা ছায়া লম্বা ও বিকৃত ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো। তার চোখ রীতিমতো লাল, মুখ নেই, শুধু একটা গর্ত। সেখান থেকে আসছে ভয়ঙ্কর শব্দ, যেন হাজার মৃত আত্মার কান্না। সে আমার দিকে তাকিয়ে বলল, তুই এখন আমার। তুই স্বেচ্ছায় এসেছিস, তোর ভিতরে আমি এখন থাকবো। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, আমি একটা পরিত্যক্ত ঝুপড়ির মধ্যে শুয়েছিলাম। আমার পাশে এক বৃদ্ধ বসে আছেন। তার নাম বললেন কবির মোল্লার মাস্তান গুরুর শেষ শিষ্য ফজল করিম। তিনি বললেন, তুই মরিস নি, রক্ষা পেয়েছিস, বুঝতে পেরেছিস? কেউ তোকে ছাড়েননি, তোর ভেতর ঢুকে পড়েছে। এখন তুই চাইলে ওর হাত থেকে কিন্তু মুক্তি পেতে পারিস, তবে তার জন্য দিতে হবে আর একটা বলি। আমি যেন কেঁপে উঠলাম। আমি বললাম, মানে কি? অন্য একজনে তোর জায়গা নিতে হবে, বুঝতে পেরেছিস? না হলে একদিন তুই নিজের গলা কিন্তু কেটে ফেলবি। আমি বুঝতে পারলাম এটা স্রেফ বেঁচে থাকার প্রশ্ন নয়, এটা আমার আত্মাকে বাঁচানোর প্রশ্ন। এখন আমি যাদের বিশ্বাস করি তাদের মধ্যে কাউকে কি এই বলি দিতে হবে? কাকে দেব, কাকে মারবো? আমি নিজে কি আর তখন মানুষ থাকবো? রুহানি কালা আমার শরীরে ঢুকেছে। আমার ঘুম নেই, স্বপ্ন নেই, শুধু একটা অন্ধকার ছায়া মাথার ভেতরে ঢুকছে। মগজ ফিসফিস করে বলছে, আরেকটা পুটি, আরেকটা। গ্রামের মানুষ এখনো জানে না তাদের মাঝে একজন ঘুরে বেড়াচ্ছে। সে সম্পূর্ণ মানুষ নয়। আমি তানভীর হাসান এখন নিজেই জানি না আমি আদৌ বেঁচে আছি নাকি কি হচ্ছে আমার সাথে। আমি তানভীর কবির মোল্লার ডায়েরির নিচে নাম নিজেই খুঁজে পাই। বুঝে যাই
আমি পরবর্তী পড়ি। কালো জাদুর শয়তান রুহানি কানা আমার শরীর দখল করে নিয়েছে, আর আমি ধীরে ধীরে আমার মানসিক ভারসাম্য হারাতে থাকি। আমাকে একমাত্র রক্ষা করতে পারে নতুন এক বডি, কিন্তু আমি কি নিজেকে বাঁচাতে অন্য কারো জীবন নেব? পরদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না। পিছনে আম গাছটার নিচে বসেছিলাম। বাতাস ভারী হয়ে গেল। মাথার ভেতরে ফিস ফিস করে শয়তানের কণ্ঠস্বর শোনা গেল। তোর মা, তোর বন্ধু সাব্বির, তোর চাচাতো ভাই রায়হান, কাউকে দে। আমি চোখ বন্ধ করে ফেলি, কিন্তু যখন খুললাম দেখি সামনে দাঁড়িয়ে আছে আমার মা। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, তুই তো ঠিক ছিলি না, কিন্তু এখন পুরোপুরি বদলে গেছিস তানভীর। আমি চুপ করে থাকি, জানি না আমি কি হয়ে গেল আমার ভেতরে। 31শে জানুয়ারি পূর্ণিমার রাত, আবার সে অভিশপ্ত রাত। রাতে আমি স্বপ্নে দেখি আমার ঘর ধসে পড়েছে, রক্তে ভাসছে বেছে, আর তার মাঝখানে দাঁড়িয়ে আমি। আমার মা চোখ দুটো রীতিমতো কোটর থেকে বের হয়ে আছে, মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। আমার চোখ খুঁতে দেখি আমার ঘরের বেঁচেতে দাঁড়িয়ে, হাতে ছুরি, মায়ের গায়ের গন্ধ। না, আমি এটা করিনি। আমি তো এরপর একটা শব্দ আসে আর বলল, তুই করিস নাই, আমি করেছি। রুহানি কালার কণ্ঠস্বর আসলো। আমি রীতিমতো চিৎকার দিয়ে উঠি। ঘর কেঁপে উঠে দরজা ভেঙে ঢুকলো রহিম চাচা, ফজলে করিম এবং গ্রামের দুজন। তারা আমাকে টেনে ধরে, আর আমি তখন অজ্ঞান প্রায়। আমাকে নিয়ে যাওয়া হয় গ্রামের পুরনো শ্মশান ঘাটে। সেখানে তারা একটা বিশাল বৃত্ত আঁকে, লাল রঙের রক্তে ভেজানো কাপড় দিয়ে চারদিকটা ঘিরে ধরা। আমার চোখের সামনে জ্বলে উঠল আগুন, এবং রুহানি কালার ছায়া বেরিয়ে আসে আমার শরীর থেকে। সে চিৎকার করে বলল, তুই ঠকালি, আমাকে প্রতিশ্রুতি দিয়ে বলে দিল না আমি ফিরে আসব। তারা মঞ্চ পরে আগুনে ছুড়ে দেয় সে ডায়েরি, সে তাবিজ, আর একটা শিশুর দাগ। ধোঁয়াটা মুহূর্তে হারিয়ে যায়। আমার গা থেকে যেন 1000 টন ভার নেমে গেল। আমি চোখ বন্ধ করলাম। আমার মা বেঁচে ছিলেন, রক্ত ছিল গরুর। আমি আসলে কিছুই করিনি। রুহানি কানা আমাকে দিয়ে করাতে চেয়েছিল, কিন্তু শেষ সময় আমি নিজেকে আটকে রাখতে পেরেছিলাম। ফজলে করিম বলেন, তুই শেষ মুহূর্তে নিজের আত্মা বিক্রি করনি, তুই মানুষ হিসেবে টিকে আছিস, বুঝতে পেরেছিস? আমি গ্রাম ছেড়ে চলে আসি, আর কখনো গ্রামে ফিরে যায়নি। রুহানি কানা হয়তো হারিয়ে গেছে, হয়তোবা নয়, কারণ মাঝে মাঝে এখনো স্বপ্নের ভেতরে আমি সেই অদ্ভুত ছায়াটাকে দেখতে পাই। আমি শুধু প্রার্থনা করি আর যেন কোনোদিন এমনটা না হয়। যে ভাই, এটাই ছিল আমার ঘটনা ভৌতিক কথার জন্য। যদি ঘটনাটি ভালো লাগে পরে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস স্টোরি। অ্যান্ড আমরা কিন্তু আবারও শুনে ফেলাম একটা ব্ল্যাক ম্যাজিকের অদ্ভুত ঘটনা। খুবই ডিফারেন্ট একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। অ্যান্ড আমরা কিন্তু আমাদের কথা অনুযায়ী পরপর 2টি ব্ল্যাক ম্যাজিকের স্টোরি শুনে ফেললাম। আমরা এখন চলে যাবো একটা ডিফারেন্ট স্টোরিতে। আমরা সিয়াম ইসলাম ভাইয়ের একটা স্টোরিতে চলে যাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চলে যাই আমরা পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসিম ভাই, আমার নাম সোহেল মাহমুদ। এটা আমার প্রথম ঘটনা ভৌতিক কথার জন্য। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম সোহেল মাহমুদ। তখন সদ্য চাকরিতে ঢুকেছি। বছর 2 আগে সরকারি প্রজেক্টের কাজের জন্য আমাকে বরাদ্দ করা হয় উত্তরাঞ্চলের ছোট্ট একটি শহর, যেটার নাম বটতলার ছদ্মনাম। এবং শহরটা ছিল খুব একটা উন্নত নয়, তবে ছোট্ট হলেও মানুষের আন্তরিকতা খুব বেশি ছিল। পুরনো একটা বাসভবন বরাদ্দ করা হয় আমাকে থাকার জন্য। ছাদের উপরে কেউ থাকে না। এই বাড়িটার সবচেয়ে অদ্ভুত ছিল আমার ঘরের বাঁ পাশে জানালাটা পুরোপুরি খোলা থাকে, যদিও বাইরে
বাইরে ঘন জঙ্গল, ঝোপঝাড়ে ভরা। প্রথম দিকে ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছিল। জানাটা বেশ পুরনো, কাঠের পাল্লা কষে পড়েছে, তিনটে অস্থায়ীভাবে আটকে রেখেছে কেউ, তবে খুলে গেলে আর ঠিকভাবে বন্ধ হয় না। আমি রাতে ঘুমানোর আগে একটা পর্দা টানিয়ে দিলাম, কিন্তু সমস্যাটা শুরু হলো এক রাতে। ঘটনা ছিল আমাদের বটতলার থাকার সেই ৪র্থ সপ্তাহে পূর্ণিমার রাত। প্রচন্ড গরমে ঘুম আসছিল না। জানালা পর্দাটা সরে গিয়েছিল তখন প্রায় রাত 2:15। ঘুমের ঘোরে চোখ খুলে দেখি একটা ছায়া জানালার পাশে দাঁড়িয়ে আছে। পুরো শরীরটা অন্ধকারে আচ্ছন্ন, কিন্তু স্পষ্ট বোঝা যায় মানুষের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আমাকে তাকিয়ে আছে। আমি প্রথমে ভাবলাম হয়তো চোর হবে। উঠে গেলাম আলো জ্বালাতে, কিন্তু আলো জ্বালানোর মুহূর্তেই ঝাঁটি যেন আকাশে মিলিয়ে গেল। ঘর থেকে বের হয়ে বাইরে গিয়ে দেখি চারদিকে নিস্তব্ধ। পায়ে হেঁটে কেউ গেলে অন্তত শুকনো পাতার শব্দ হতো, কিন্তু সেই ছায়া নিঃশব্দে চলে গেল। অফিসের কাজের মাঝে বারবার মাথা ঘুরছিল আগের রাতের ঘটনা। স্থানীয় পিয়ন লতিফ ভাইকে জিজ্ঞেস করলাম, এইদিকে জঙ্গলটা কোনোভাবে বিপজ্জনক বা গুজবের কিছু আছে নাকি? তিনি একটু চিন্তা না করে বললেন, জানালা দিয়ে বাইরে বেরোয় না স্যার, ওদিক দিয়ে একটা পাগল থাকতো, ওখানেই মরে গেছিল। লোকজন কয় এখনো মাঝে মাঝে ওর ছায়া দেখা যায়, ওইরা জানালা খুলে দেয়। আমি রীতিমতো হেসে উড়িয়ে দিলাম কথাটা, কিন্তু আমি একটা বিশ্বাস করতাম না। তবে সেই দিন রাতের ছায়াটা ব্যাখ্যা করতে পারছিলাম না কিছুতেই। একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম, প্রতিদিন রাত 2টা থেকে 3টার মধ্যে জানালা থেকে কিছু তাকিয়ে থাকলে ছায়াটা ফিরে ফিরে আসে। ঠিক যেন কেউ দাঁড়িয়ে জানালার গা ঘেঁষে আমার ভেতরে তাকিয়ে আছে, অথচ বাইরের আলোয় ছায়া পড়ছে না। সে ছায়া যেন জানালার ভেতর থেকে বাইরে নয়, বরং বাইরের দিকে থেকে ঘরের ভিতরে ঢুকতে চায়। কোনো রাতে শব্দ হয় না, শুধু ছায়া নিঃশব্দে। রাত 3টার সময় হঠাৎ জানালার কাছে একটা শব্দ আসে, ঘর ঘর শব্দ। একটা লোক যেন নখ দিয়ে জানালার টিন ঠরছে আর খসছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। দরজা জানালা দিয়ে রীতিমতো বসে রাখলাম, আলো জ্বালিয়ে, হাতের কাছে কাঠের লাঠি নিয়ে। সকালবেলা উঠে দেখি জানালার দিকে রীতিমতো নিচে কাদা মাটির ওপরে পায়ের ছাপ। কোনো মানুষ নয়, বরং অদ্ভুতভাবে পেছনে বাঁকানো পায়ের ছাপ, ঠিক যেন কেউ উল্টো ভাবে পায়ে হেঁটে গেছে। ছবি তুললাম, পিয়ন লতিফ ভাইকে দেখাতে তিনি বললেন, স্যার এটা তো সাহাজিনের সাপ। এই ছায়া রীতিমতো হাঁটে, বুঝতে পারছেন? আর সামনে আসলে তার শরীর নাই ছায়া হয়ে যায়, আর পেছনে পেছনে চলাফেরা করে, এটা ছায়াজিন। 3 দিন পর লোহার অ্যাঙ্গেল দিয়ে রীতিমতো জানালাটা জোর করে আটকানো হলো। তারপরে 2 রাত কিছুই ঘটেনি। 3য় রাতে আবারও সেই শব্দ। এবার জানালা থেকে নয়, শব্দটা এলো ঘরের দেয়ালের ভেতর থেকে। দেয়াল যেন নিঃশব্দে ফেটে উঠেছে, যেন কেউ জানালার পরিবর্তে এখন দেয়ালের ভিতরে ঢোকার পথ খুঁজছে। এক ভয়ঙ্কর গন্ধ ছড়ালো ঘরের ভেতরে, পচা রক্ত আর ধোঁয়া মিশ্রিত এক বিভৎস গন্ধ। কিছুক্ষণ পরে থেমে গেল এবং আমার দিকে তাকালো। আমি আতঙ্কে চোখ বন্ধ করলাম। 20 থেকে 30 সেকেন্ড পর আবারও চোখ খুলে দেখি কিছুই নেই। পরদিন সকালে আমি স্থির করলাম এই বাড়ির ইতিহাস আমাকে জানতে হবে, নাহলে ঝামেলা দিন দিন বাড়তে থাকবে। বটতলার পুরনো বইপত্র খুঁজতে গিয়ে এক বৃদ্ধ মসজিদের ইমাম আমাকে বললেন, এই জায়গাটা আগে এক স্কুল শিক্ষকের ছিল, তার নাম ছিল সাদেক মাস্টার। বউ মারা যাওয়ার পর উনি একাই থাকতেন। তারপর একদিন হঠাৎ করে জানালায় রীতিমতো গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার আত্মহত্যার কোনো কারণ কেউ খুঁজে পায়নি। কেউ বলতো উনি ছায়া দেখতে পেতেন, আর এরপর থেকে প্রতি পূর্ণিমায় কেউ না কেউ সেই জানালায় দাঁড়িয়ে থাকা একটা ছায়া দেখেছে। শরীর যেন কেঁপে উঠলো, কিন্তু জানালাটা তো বন্ধ। আমি বলতেই ইমাম সাহেব বললেন, চা কি কখনো জানালায় দরকার পড়ে? হ্যাঁ ভাইজান, ওরা আসে যেখানে ওদের ডাকা হয়। একদিন রাতে আমি বিছানায় বসে কাজ করছিলাম ল্যাপটপে। হঠাৎ মনে হলো কে যেন আমার কানে ফিসফিস করে বলল, সোহেল জানালা খুলে দাও। আমি এক ঝটকায় উঠে দাঁড়ালাম। কেউ নেই, দরজাটা বন্ধ, জানালাও লক করা। ঘড়ির কাঁটা দেখলাম 2:59। হঠাৎ করে জানালার পাশের দেয়ালের রং ফেটে বেরিয়ে এলো এক লালচে পানি, গন্ধে মনে হলো রক্ত। তখনও শুনলাম শব্দটা আবারও আসছে, ও জানি তুমি এখানে থাকো, এখন ওকে দেখতেই হবে। এক ভয়ঙ্কর রাতে 14 অগ্রহায়ণ, তীব্র শীতে আমাদের ঠান্ডায় রীতিমতো কাঁপছিলাম। জানালার পাশ থেকে রীতিমতো আবারও সেই ছায়া দেখা গেল।
এবার আর দৃষ্টি সরাতে পারলাম না। এবার স্পষ্ট দেখতে পেলাম একটা মানুষের মতো ছায়া, যার মুখে কোনো মুখ নেই, যার মুখে গর্ত, যেখানে চোখ থাকার কথা সেখানে কালো কোহবর, হাত নেই, কেবল হাতের মতো ধোয়ার মতোটা ছায়া, যেগুলো দেয়ালে খসাখসি করছিল। সে আমার দিকে তাকিয়ে মুখে শব্দ করলো, তুই তোর ঘরে থাকিস, এখন তুই তার জায়গা। ঘুমের ঘরে আমি জ্ঞান হারালাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের দেয়ালে খোদাই করে লেখা, তুই পালিয়ে যা, না হলে ওরা আসছে। এবং লতিফ ভাইয়ের মাধ্যমে পুরনো মিউনিসিপ্যাল অফিসের একটা পরিত্যক্ত ফাইল কেটে পেলাম একটা রিপোর্ট। সাদেক মাস্টার নামের লোকটি মানসিক চিকিৎসার ইতিহাস ছিল না, কিন্তু তার মৃত্যুর কিছুদিন আগে তিনি বলতেন, আমি রাতে ঘুমাতে পারি না, ছায়াটা জানালার দিকে দাঁড়িয়ে থাকে, আমাকে কিছু বলছে কিন্তু আমি বুঝতে পারি না। আরো এক ভয়ঙ্কর লাইন সেখানে ছিল, ঘর খালি করতে চায়, যেন কেউ আসে তার মতো করে। একজন বয়োজ্যেষ্ঠ কবিরাজের কাছে গেলাম। তিনি কাঁচা হলুদের পানি ছিটিয়ে দিয়ে বললেন, এই জায়গাটা ছায়া জিন আছে, এটা একটা পথ প্রদর্শক ছায়া। ওরা যে একবার ঢোকে সেই ঘরে আর কাছে নিরাপদ থাকে না। জানালা আসলে রীতিমতো এক প্রবেশদ্বার, আর তুমি জানালা বন্ধ করেছো, তাই এবার তোমার ভেতর দিয়ে ঢুকবার চেষ্টাও করবে। আমার পা রীতিমতো ঠান্ডা হয়ে গেল। সে সাথে আমার ঘুম ভেঙে দেখি আমার শরীর জমে গেছে, একটুও নড়তে পারছি না, যেন অসাড় হয়ে গেছে। জানালার দিকে তাকিয়ে দেখি সেই ছায়াটা বিছানার পাশে দাঁড়িয়ে আছে, একদম যেন আমার বুকের কাছে, আর তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। শরীরটা এবার একদম আমার। আমি চিৎকার করলাম, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। ঠিক তখনই বিকট এক আওয়াজ হলো, এবং দরজার বিকট আওয়াজে মনে হচ্ছিল কিছু ধাক্কা মারছে। সব মিলিয়ে জ্ঞান হারালাম। পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিই, যাকে থাক বা না থাক, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা যাবে না। ঘর খালি করে বেরিয়ে যাওয়ার সময় জানালার পাশে এসে পুরনো চিঠিটা পাওয়া গেল, যেটা হয়তো আমার দেয়ালের ভিতরে থেকে রীতিমতো খসে পড়েছে। সেটা ছিল সাদেক মাস্টারের হাতের লেখা, এই জানালা খুলে দিও না, আমি ভুল করেছিলাম, এখন ছায়াটা আমার ভিতরে আছে। ওই জানালায় দাঁড়িয়েছিল, এখন আমার ভিতরে বসবাস করছে ছায়াটা। বাড়ি ছাড়ার পর অনেক বছর কেটে গেছে, এখন অন্য এক জায়গায় থাকি, কিন্তু আজও পূর্ণিমার রাত 3টার দিকে আমার ঘুম ভেঙে যায়। এক বন্ধুকে পাঠিয়েছিলাম, সে ফিরে এসে বলল, ভাই জানালায় কার ছায়া ছিল রে? আমি তো বাইরে কাউকে দেখতে পারিনি, কিন্তু কাছে কি যেন ছায়া ছিল। বাড়িটা ছাড়ার পরেও আমার ঘুমের মধ্যে প্রায় সে জানালাটাকে দেখতাম, যেটা আমি লোহার অ্যাঙ্গেল দিয়ে বন্ধ করেছিলাম। অদ্ভুতভাবে সে বন্ধ জানালার ভেতর থেকে কি যেন আমাকে ডাকছিল আর বলছিল, ফিরে আয়, আমি এখন অপেক্ষায় আছি। স্বপ্ন হলো সেই ধাক্কাটা বাস্তব ছিল। এমনই একদিন হঠাৎ করে শুনি লতিফ ভাই মারা গেছেন। তার পায়ে পচন ধরেছিল, কিন্তু মৃত্যুর আগে নাকি অসংলগ্নভাবে কথা বলে গিয়েছিল। সে বলেছিল, জানালা খুলে ফেলেন, সে জানালা দিয়ে ফিরতেছে, জানালা বাইরে থাকেন না। এই কথা শোনার পর আমারও মন চাইল না, কিন্তু কে যেন ঠেলে আমাকে সে আমারও বটতলা নিয়ে গেল। গিয়ে দেখি বাড়ির চেহারাটা একদম আগের চেয়ে আরো বেশি ভৌতিক হয়ে গেছে। যারা প্লাস্টার রীতিমতো খুলে পড়েছে, এবং ঘরের ভেতরে হাঁটলে ধুলোর গন্ধ রীতিমতো দম বন্ধ হয়ে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, জানালাটা আবারও খুলে গেছে। লোহার অ্যাঙ্গেল ভেঙে ভেতরে পড়ে আছে, এবং জানালার নিচে পেছনে একটা বাঁকানো পায়ের ছাপ। ভেতরে ঢুকতেই যেন ঘরের বাতাস আস্তে আস্তে ভারী হতে লাগলো। একটা পুরনো আয়না ছিল জানালার বিপরীতে। সেই আয়না আমি নিজেকে দেখতে পেলাম, কিন্তু চোখে চোখ রাখতে পারলাম না, কারণ আমি যেটা আয়না দেখছিলাম সেটা আমি ছিলাম না। আমার মুখ নরমাল ছিল, চোখ কালো ছিল, আর ঠোঁটের কোণে একটা অসুস্থ হাসি ছিল। একটা কোণে পড়েছিল একটা পুরনো পেন ড্রাইভ, সম্ভবত সাদেক মাস্টার, জানতাম না চালু হবে কিনা, কিন্তু ল্যাপটপ লাগাতেই সেটা খুলে গেল। সেখানে একটা ভিডিও ছিল, রাতের বেলার ভিডিও। সাদেক মাস্টার বসে আছেন বিছানায়, ঘরের ভেতরে ক্যামেরা, এবং ঘড়িতে তখন রাত 2:45। জানালার পাশে একটা ছায়া এসে দাঁড়ালো। ধীরে ধীরে জায়গাটা গা ঘেঁষে দেয়ালে খসা দিতে থাকে। সাদেক মাস্টার তখনও বন্ধ করে কিছু পড়ছিলেন। 2:59 সাদেক মাস্টার হঠাৎ থেমে যান। 3:01 তিনি আচমকা উঠে দাঁড়িয়ে হাসতে শুরু করলেন, এক বিকট অস্বাভাবিক হাসি। মুখটা উল্টে যাচ্ছিল। ভিডিওর শেষে শুধু একটাই কথা বললেন, আমি এখন শুধু একটা ছায়া,
জানালা আমার ঘর নয়, আমি নিজেই জানালা। সেই রাতে আমি সিদ্ধান্ত নিই এই জানালার রহস্য আমাকে শেষ করতেই হবে। ঘর পরিষ্কার করি, জানালার চারিদিকে লবণ ছিটিয়ে দিই এবং দরজা বন্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকি। 2:50 ঘরের বাতাস কাঁপতে শুরু করলো। 2:57 জানালা হালকা ছায়া দেখা দিল এবং 2:59 আমার পেছনে দাঁড়ালো সে ছায়াটা। আমি ঘুরে তাকাতে দেখি সাদেক মাস্টার, কিন্তু তার মুখ ছিল ছায়ার মতো, চোখে গর্ত, মুখের ভেতরে অন্ধকার আর শ্বাস যেন ধীরে ধীরে পড়ছে। তিনি ধীরে ধীরে বললেন, তুই আমাকে জায়গা দিলি, তুই জানালায় তাকালি, তুই ঘরে ঢুকলি, এখন তুই আমার। আলোর স্পর্শে শরীরটা যেন ফেটে যায়। আলো জ্বালালাম, ঘর থর থর করে কাঁপতে শুরু করলো। তখনই হঠাৎ সবকিছু নিস্তব্ধ। আমি আর কোনোদিন সেই ঘরে যাইনি, কিন্তু জানাটা আজও আছে। অদ্ভুত বিষয় করে ইসলামে জানে যেখানে ওরা ভাড়া থাকে সেই রাতে জানালার পাশে দাঁড়িয়ে থাকে অদ্ভুত এক ছায়া। জানালাটা আজও খুলে যায়, কিন্তু ভেতর থেকে। তারা বলে এই ছায়া এসে রাত 3টায় জানালায় ঘষাঘষি করে, অদ্ভুত সাউন্ড করে। ঘটনাটা এখনো অনেকে কাহিনী ভাবে উড়িয়ে দিবে বা গাছে করে ভাববে, কিন্তু আমি জানি ঘটনার ভয়াবহতা কত বেশি ছিল। এই ছিল ঘটনা। আমি এরপর ফিরে আসি, আর কখনো সেখানে আর যাওয়া হয়নি, সেটা এখনো পড়ে আছে। আমি ভেবেছিলাম সেই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারবো, কিন্তু আমার দ্বারা সেটা সম্ভব হয়নি। এই ছিল ঘটনা। ভালো লাগবে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর এ স্টোরি। স্টোরিটা অদ্ভুত ছিল, সত্যি বলতে অদ্ভুত ছিল। অদ্ভুত ঘটনা সবসময় ভালোই লাগে। অ্যান্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ এই স্টোরির জন্য। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ছোট দুটি স্টোরি আছে। একটা হচ্ছে আবরার ফারহাজ ভাইয়ের ঘটনা, আর একটা হচ্ছে যাই হোক, আরেকটা না বলি, একটু পরেই বলছি, কারণ যখন স্টোরি শুরু হবে তখন বললে সবচেয়ে ভালো হবে। এনিওয়েজ, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে দেরি করবো না, আমরা সরাসরি আমাদের নেক্সট স্টোরিতে চলে যাবো। দুটি ছোট ছোট স্টোরি আছে, আশা করি আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জুবসুম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইয়াসিন এবং নারায়ণগঞ্জের বন্দর থেকে বলছি। আশা করি যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগবে, এবং ঘটনাটি ঘটেছিল আমার আব্বুর সাথে। তাহলে শুরু করা যায়। 1989 সাল। আমার আব্বুর বয়স তখন 8 কিংবা 9 বছর। তখনকার সময় কারেন্ট ছিল না, কেরোসিন তেলে কপি ব্যবহার করতো। আর আমার আব্বু ছিলেন আমার দাদা দাদির বড় ছেলে। তিনি ক্লাস 3তে পড়তো। তখন আমার বড় ফুপুর বিয়ে হয়ে যায়। ঘটনাটা শুরু ঠিক সেখান থেকে। আগে বলে রাখি, আমার দাদু ছিলেন এখন পার্ট অফিসের ম্যানেজার। আমার দাদু চাকরি নেওয়ার 5 বছর পর আমার 2 ফুপু বিয়ে হয়ে যায়। আমরা ফুপুরা 5 বোন, ভাই নেই। ছোট 2টা ভাই ছিল, আমার আব্বু আর আমার চাচা। আমার ফুপুদের নাম রাজিয়া, কলি, মাজেদা, পারভিন, আসাদা এবং আমার আব্বুর নাম রনি। ছোট চাচা জনির মাঝে আব্বু আমার ফুপুকে তার শ্বশুর বাড়িতে দিয়ে আসতো আর আনতে যেত। আগে বলে রাখি, আমার বড় ফুপুর বাসা আমাদের বাসা থেকে একটা বিল পরে। আমার আব্বু ছিল বড় ছেলে। আমার দাদু তো একদিন আমার আব্বু আমার ফুপুকে তার শ্বশুর বাড়িতে দিয়ে আসতে যায়। তখন আমার ফুপুর স্বামী তাদের বাসায় ইলিশ মাছ আনি। তখন আমার আব্বু বাসায় আসতে গেলে দুলাভাই এবং তার বোন জড়াজড়ি করে যে বসো, রনি ভাত খেয়ে যাবে। আব্বু আমার ওই মাছ বাঁচা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করতো। ঘটনাটি ঘটে তখনই। আব্বু রাত 9টা কিংবা 10টার দিকে হবে। তখন গ্রামে অনেক রাত, খুব একটা মানুষ আসা যাওয়া করতো না, কারেন্ট ছিল না। বেশি রাত হয়ে যাওয়ার কারণে তাদের বাসায় ফিরতে হতো। বিলে বসে রীতিমতো বাসায় ফেরার চিন্তা করেন। আগে বলে রাখি, বিলের মাঝে একটা ইজল গাছ আছে এবং এখনো সেই গাছটার কাছে যারা যায় তারা কিন্তু অনেক রকম ভয়ঙ্কর বিষয় দেখে এবং শরীরটা বন্ধ করে দেয়। যাই হোক, আব্বা দেখলো যে সব পড়তে জানো এবং আর ধারালে রীতিমতো ঘামতে লাগলো। আব্বা গাছের সামনে আসতে দেখলো একটা চর খেয়ে আব্বা অজ্ঞান হয়ে যায়। আর তখনই আব্বু অজ্ঞান হয়ে পড়েছিল। তখন ছিল না কারেন্ট, মোবাইলও ছিল না। তাই আমার ফুপু যে আমার ভাই বাসায় ছিল না জিজ্ঞেস করার কারণ ছিল না। এবং আমার আব্বু প্রচন্ড পরিমাণে
পরিমাণে ভয় পেয়ে গেল এবং দৌড়ে বাড়িতে আসলো এবং বাড়িতে এসে অজ্ঞান হয়ে পড়লো। এবং ফেরার পরে তাকে দেখা গেল যে সে বিভৎস রকমভাবে একেবারে একটা জিন দ্বারা আছর করেছিল এবং অবশেষে একজন আব্বুকে খুঁজে পায় এবং সেখান থেকে আব্বাকে নিয়ে আসে। আব্বার 7 দিন পর্যন্ত জ্বর ছিল, মুখে কিছুই খেতে পারেনি। আসলে সেই হিজল গাছে যে জিনটা ছিল সেটা আব্বাকে ভর করেছিল। পরে কবিরাজ আনে, কবিরাজটার নাম ছিল মুন্সি, ওনার কাছে যায় এবং উনি ঝাড়ফুঁক করে দেয়, তেল পরা দিয়ে দেয়। পরে আব্বু অনেক রকম ভাবে কষ্ট করে এবং 7 দিন পর মোটামুটি সুস্থ হয়ে যায়। কবিরাজ বলে দেয় যে সেই ইলিশ মাছ না খেতে দেওয়ার কারণে সেই পিশাচে জিনটা তাকে ভর করেছিল, তাকে কষ্ট দিয়েছিল, অত্যাচার করেছিল। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার স্টোরি আমি কিছু বুঝতে পারছিলাম না বেসিক্যালি, বিকজ আপনার স্টোরি কোনো দাড়ি কমা ছিল না, প্লাস অনেক স্পেলিং মিস্টেক ছিল। এনিওয়েজ আপনি লিখেছেন, ভালো লাগছে। এনিওয়েজ আমরা এখন চলে যাচ্ছি আমাদের কল করতে স্টোরিতে। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আশা করি। আমার নাম মোহাম্মদ আশিক। আমি আপনার ঘটনা সবসময় শুনি, বলতে পারেন শুরু থেকে আপনাদের সাথে আছি। আমি একজন মালয়েশিয়ান প্রবাসী, বাসা মুন্সিগঞ্জের কোনো এক গ্রামে। কিছু সমস্যার কারণে গ্রামের নাম বলতে পারছি না, যদি দীঘায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ভয়েসতে লিখি, তাই কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যায়। ঘটনার নাম সেই জানালাটা। আমি আশিক। যে ঘটনাটি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু আমি বলছি একদম যেমনটা ঘটেছিল তেমনই। আমাদের গ্রামে একটা পুরনো জমিদার বাড়ি আছে। সবাই বলে ওই বাড়ির পশ্চিম দিকে জানালাটা অভিশপ্ত, রাতে কেউ ওদিকে তাকায় না। এসব আমি কুসংস্কার ভাবতাম। এক রাতে প্রায় 12টার সময় বন্ধুরা চ্যালেঞ্জ দিল। আমি সাহস করে সেখানে একাই গেলাম। ভেতরে ঢুকে কিছুই বুঝতে পারিনি, সবকিছুই নর্মাল ছিল। কিন্তু ঠিক জানালার সামনে দাঁড়াতেই দেখলাম জানালাটা নিজে নিজেই খিচখিচ শব্দ করে খুলে যাচ্ছে। একটা ঠান্ডা হাওয়া এসে আমার মুখে লাগলো এবং মনে হলো ফিস ফিস করে বলছে, তুমি এসেছো এতদিন পরে। আমার শরীর জমে গেল, দৌড়ে পালাতে পারছিলাম না, কিন্তু পা যেন আটকে গেল। তারপর আমি আর কিছুই মনে করতে পারিনি। পরের দিন সকালে বাড়ির উঠোনে আমি অচেতন অবস্থায় পড়েছিলাম। বাড়ির লোকজন আর পাড়ার লোকেরা রীতিমতো আমাকে ধরে নিয়ে যায়। আমি তখন ভালোভাবে চোখ খুলতে পারছিলাম না। আমার মা আমাকে নিয়ে গেলেন গ্রামের হুজুরের কাছে। হুজুর তখন আমাকে কিছু বনাতে পানি দিলেন এবং তাবিজ পরা দিলেন এবং বলে দিলেন যে এই বাড়ির দিকটায় নাকি একটা পুরনো আত্মা বাসা বেঁধে আছে। তিনি আমাকে কিছু দোয়া পড়ে দিলেন আর বলে দিলেন এই পানির পড়াটা খেতে। পানি খাওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে যায়, কিন্তু আজও সেই রাতের কথা ভুলতে পারি না, আর কখনো সেই বাড়িতেও যায়নি। যে সময় এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে ছোট্ট এই ঘটনাটি শেয়ার করে দিতে পারেন ভৌতিক কথায়। ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। অ্যান্ড আজকে কিন্তু এপিসোডটা আমরা শেষ করে ফেলছি। আজকের এপিসোডটা অনেক লম্বা নয়, 1 ঘন্টার এপিসোড। অ্যান্ড দিস ইজ দ্য ফ্যাক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আশা করছি আপনাদের সবার কাছে স্টোরি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় কিন্তু আছি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর দেরি করবো না, আমি এখন চলে যাচ্ছি আজকের মতো। এখন একটু পরে কিন্তু নিশ্চয়ই জানেন যে একটু অলরেডি কিন্তু এখন চলছে আমাদের ভৌতিক কথা ক্লাসিক এপিসোড, অর্থাৎ ক্লাসিক স্টাইলের এপিসোড, যেখানে সেরা সেরা ঘটনাই শেয়ার করা হয়। নিশ্চয়ই জানেন ক্লাসিক এপিসোড ইটস অল অ্যাবাউট ক্লাস মেনটেন করে যেসব ঘটনা শেয়ার করা হচ্ছে, লং স্টোরি প্লাস ক্লাসিক স্টোরি, মানে ক্লাসিক টাইপের স্টোরি, রিয়েলিস্টিক অ্যান্ড খুব পাওয়ারফুল স্টোরি, সেগুলোর প্রাধান্য পাবে। যেমন জিনের ঘটনা আছে, জায়ান জিনের ঘটনা আমরা ক্লাসিকে শেয়ার করব। আমরা হামিদ জিনের ঘটনা আমরা ক্লাসিকে শেয়ার করব। এরপর মুনকার জিনের ঘটনা আমরা হয়তো বা সামনে ক্লাসিক করে ক্লাসিকে শেয়ার করব। সো ক্লাসিক মানে আমরা যেটা বলতে চাইছি, সে পুরনো সেই ফিলিংসটা থাকবে, পুরনো স্টাইলের আমরা ঘটনা শেয়ার করব। কোনো আলাদাভাবে কোনো স্টোরি আলাদাভাবে প্রাধান্য দেওয়া, আমরা শুধু বেস্ট স্টোরিগুলোকে আমরা মানে আলাদাভাবে করে নিয়ে সেখানে শেয়ার করব এবং সেভাবেই আগের মতো করে ভৌতিকতা চলবে, ভৌতিকতা ক্লাসিক। আর এখনকার যে নতুন আপডেট সেটা তো আছে, যে আমরা যেটা শুনলাম, আশা করছি আপনাদের নতুন পুরনো মিলিয়ে খুব ভালো একটা সময় যাবে। দেরি করবো না, এখানে আজকে মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।